মাঠ কি বলছে? বিএনপির বড় জয় পেতে যাচ্ছে, এটা কিন্তু আপনারা বলে এসেছেন সবসময়, এবং 5 আগস্টের পরবর্তী যে বাস্তবতা, সেই বাস্তবতা তো আমরা দেখেছি। বিএনপির বড় জয়ের যে সম্ভাবনাগুলো, সেগুলোও দেখেছি। বাস্তব হিসেবটা এখন এই সময়ে এসে কি দাঁড়ালো? কতগুলো আসন বিএনপির জন্য নিশ্চিত বলা যায়, এবং কোন কোন জায়গা নিয়ে এখনো শঙ্কা আছে বলে আপনি মনে করছেন? আমরা মূল লক্ষ্য দিয়ে আমরা মনোনয়ন দিয়েছি। আমরা আশা করি যে এদেশের জনগণ বাংলাদেশি জাতীয়তাবাদের সম্বন্ধে অবহিত আছে এবং সচেতন, এবং আমাদের যে উদ্দেশ্য যে বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের জাতীয় সত্তা, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গঠনতন্ত্র, গণতন্ত্র এবং আমাদের যে নিজস্ব অগ্রগতি, উন্নয়ন, এগুলোর উপর নির্ভর করে আমরা রাজনীতি করি। এই বিষয়গুলো যারা বিশ্বাস করে সেই ধরনের আমরা প্রার্থীদেরকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছি। আমরা আশা করি জনগণ সেটা ভালোভাবে উপলব্ধি করবে। জি, সেক্ষেত্রে যদি এখনকার বাস্তবতা বলি, যদি ধরেন 5 আগস্টের পর 3 মাস অথবা 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা হতো, সেক্ষেত্রে বিএনপি কতগুলো আসন পেত, এবং এখন বিএনপি কতগুলো আসন পেতে পারে? এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি নিজে দেশে উপস্থিত। আমরা কিন্তু আগেই বাংলাদেশের মানুষের কাছে আমরা ওয়াদা করেছিলাম যে যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামে একমত হয়ে কাজ করবে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে যদি জনগণ আমাদেরকে সরকারে প্রেরণ করে তাহলে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সরকার গঠন করব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের সাথে যারা অতীতে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের কিছু ব্যক্তিকে আমাদের হয়ে বা আমাদের দলের স্যাক্রিফাইসের মাধ্যমে তাদেরকে আমরা মনোনয়ন দিয়েছি, এবং ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে আবেদন জানাচ্ছি। তারা আমাদের যে মূল রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির উপরে নির্ভর করেই অগ্রসর হবে এবং আমাদের সরকারের সাথে সহযোগিতা করবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রার্থীর মনোনয়নের কথা বলছিলেন, সেই জায়গা থেকে যদি আপনাকে এই প্রশ্নটা করি, সেটি হচ্ছে সবশেষ এখন পর্যন্ত ভোটের মাঠে বিএনপির ৪৫ জন বিদ্রোহী প্রার্থী সোচ্চার অবস্থায় আছেন। সেক্ষেত্রে যদি বলি, ধরেন একজন ভোটার, তিনি বিএনপির ভোটার, তিনি কেন্দ্রে যেয়ে দেখলেন যে তিনি যেই প্রার্থীকে পছন্দ করেন সেই প্রার্থী তিনি ধানের শীষ নয় অন্য একটি মার্কা নিয়ে নির্বাচন করছেন। এই জায়গায় ভোটারদের আসলে দ্বিধাগ্রস্ত হয়ে যাওয়ার সুযোগটা আছে কিনা? এটি কি ভোটের মাঠে বড় ধরনের ঝুঁকি তৈরি করবে কিনা বিএনপির প্রার্থীদের নির্বাচনে জয়ী হয়ে আসার ক্ষেত্রে? আমাদের দল বড় দল, জনপ্রিয় দল। এখানে আমাদের প্রার্থী ছিল, প্রত্যেক আসনেই আমাদের একাধিক প্রার্থী ছিল, এবং তার মধ্যে আমরা উপযুক্ত যোগ্য প্রার্থী আমরা মনোনয়ন করেছি। কেউ কেউ অসন্তুষ্ট হয়ে তারা স্বতন্ত্র নির্বাচন করছে। অতীতেও এরকম ঘটনা ঘটেছে, এবারও ঘটেছে, তবে এইবারের সংখ্যা একটু বেশি, সেটা দুঃখজনক। তবে আমাদের দৃঢ় বিশ্বাস জনগণ, ভোটাররা এ ব্যাপারে ফয়সালা করে দেবেন।
এখন ভোটারদের ফয়সালাটাই যদি আসলে ভোটটা ভাগ করে ফেলে, যেমন আমি আপনাকে উদাহরণ বলি, ঢাকা, ময়মনসিংহ, রংপুর এবং খুলনায় এইসব জায়গায় বিদ্রোহী প্রার্থীদের অবস্থান সবচেয়ে বেশি, এইসব জায়গার আসনগুলোতে। সেইখানে যদি ধানের শীষের ভোটগুলো ভাগ হয়, সেই ক্ষেত্রে জামায়াত জোট সেই ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে যাচ্ছে না, অথবা সেই জায়গায় আপনাদের একটা সম্ভাবনা তৈরি হয়ে যায় না যে সেখানে আপনাদের ভোটগুলো ভাগ হয়ে গেছে? আমাদের কিন্তু দৃঢ় বিশ্বাস, আস্থা জনগণের প্রতি আছে। তাই জনগণ যদি কিছু ভোট বিভক্ত করে, তাহলেও জনগণ সঠিক যে প্রার্থী তাকেই কিন্তু নির্বাচিত করবে বলে আমাদের বিশ্বাস। জি, আরেকটা বিষয়, সেটি হচ্ছে ওই একই প্রসঙ্গে যেটা আপনিও বলছিলেন, সেক্ষেত্রে ধরেন আমরা যদি বলি প্রথমে 98 কি 92 জন তারা ছিলেন বিদ্রোহী প্রার্থী বিভিন্ন আসনে, তারপর দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে 45 জনকে, বাকি 45 জন এখনো আছেন। এখন এই বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা যদি কেউ জিতে যান ভোটের মাঠে স্বতন্ত্র হয়েই, সেই তাদেরকে পরবর্তীতে দলে আনার কোনো সুযোগ আছে কিনা, অথবা এই প্রক্রিয়াটা কি হবে? যারা বিদ্রোহী প্রার্থী, আমরা তাদের ফলাফল দেখে, জনমত দেখে ভবিষ্যতে পার্টি সিদ্ধান্ত গ্রহণ করবে। এখনই এ ব্যাপারে আমি জি, আমরা এই প্রশ্নটা তো আবারও ফিরবো, যদিও আমরা উত্তরটা পেয়ে গেছি। সেটি হচ্ছে, আপনাকে যদি এখন বিএনপির পলিসি নিয়ে যেই বিষয়টি জানতে চাই, সেটি হচ্ছে বিএনপির ভোটের মাঠে এখন আপনারা একসময় মিত্র ছিলেন, বিএনপি এবং জামায়াত, এখন এই দুটি দলই আসলে মূল প্রতিদ্বন্দ্বী ভোটের মাঠে। সেই জায়গায় বিএনপির আছে অভিজ্ঞতা, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, এবং এর আগের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথাগুলো আপনারা ভোটের মাঠে, প্রচারণার মাঠে বলেছেন, এবং বিভিন্ন কর্মকাণ্ডের কথাগুলো বলছেন, এবং ভবিষ্যৎ পরিকল্পনার যে বিষয়গুলো, সেই ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো বলছেন। এটি আমি দর্শকদের উদ্দেশ্যেও বলছি, এই দুইটি জোটের মধ্যে যে পার্থক্যের জায়গাটি আমরা দীর্ঘ সময়, অর্থাৎ 22 জানুয়ারি থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, এই প্রচারণার মাঠে কিন্তু আমরা দেখেছি এক পক্ষের যে অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, এবং আরেক পক্ষ এই অভিজ্ঞতা না থাকাটাকেই তারা বলছেন যে এটাই হবে তাদের স্ট্রেংথ। অর্থাৎ তারা বলছেন যে কোনোভাবেই তারা এতদিন সুযোগ সুবিধা যে সুবিধাটা পাননি, এই একটা চান্স অন্তত যাতে জামায়াত জোটকে দেওয়া হয়, এটা তারা ভোটের মাঠে, ভোটের প্রচারণায় বলেছেন। এবং তারা এমন অনেক কিছু করবেন বলেছেন যেগুলো অতীতের কোনো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলো করেননি। বিশেষ করে বিএনপির দিকে তারা বিভিন্নভাবে আঙুল তুলেছেন ভোটের মাঠে। সেই ভোটের মাঠে তারা দুর্নীতি এবং চাঁদাবাজির অভিযোগ করেছেন, এবং তাদেরকে এই অনুষ্ঠানেই যে বিভিন্ন জায়গায় যারা প্রার্থী হয়েছেন জামায়াতে ইসলামী, তাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে, তাদেরকেও এই জিনিসগুলো জানতে চাচ্ছিলাম যে তাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা। তারাও কিন্তু তাদের ইশতেহারের যে জায়গাগুলো, সেই ইশতেহারের জায়গাগুলো বলেছেন। সব কিছু মিলিয়ে এই যে দীর্ঘ সময়ের যে মিত্র, সেই মিত্ররা আজ ঠিক প্রতিদ্বন্দ্বী একটি জায়গায় চলে গিয়েছে, এবং ভোটের মাঠেই কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা শুনছিলাম ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি কিছুক্ষণ আগেও বলছিলেন যে যুগপৎ আন্দোলন অথবা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা একসাথে ছিলেন তাদেরকেও কিন্তু 8টি আসন, অর্থাৎ 8টি আসনে বিএনপি প্রার্থী দিয়েছে। এবং এই যে বিএনপির 8টি আসনে প্রার্থী দেওয়া যুগপৎ আন্দোলনের যারা আছেন, সেই সব জায়গাও কিন্তু কয়েকটি জায়গায় আমরা দেখেছি বিএনপির বিদ্রোহী প্রার্থীরা যারা মনোনয়ন প্রত্যাশা করেছিলেন কিন্তু পাননি, দিন শেষে তারা কিন্তু ভোটের মাঠে থেকে গেছেন। এখন ভোটের যে স্থানীয় সমীকরণ, সেই স্থানীয় সমীকরণে কিন্তু এই বিষয়গুলো এক ধরনের ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদিও ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন যে যদি এই বিদ্রোহী প্রার্থীদের কাছে বিএনপির যদি কিছু ভোট চলেও যায়, সেটি মূল যে প্রার্থী, সেই মূল প্রার্থীর জয়ের ক্ষেত্রে কোনো ধরনের শঙ্কা তৈরি করবে না। অর্থাৎ তার এই বক্তব্য থেকে আমরা যে বিষয়টি পাচ্ছি যে বিএনপির যে বিশাল ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের বিষয়ে বিএনপির যে নীতি নির্ধারকরা, তাদেরও কিন্তু একটি আত্মবিশ্বাস কাজ করছে। এখন এই যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস নিয়ে আবার জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন, তারাও কিন্তু আবার এটি বলছেন যে এই আত্মবিশ্বাসই হয়তোবা হতে পারে বিএনপির জন্য ভরাডুবির যে জায়গা, সেটি হচ্ছে বিপরীত শিবিরের যে বক্তব্য, সেই বক্তব্য।